হ্যালো স্টুডেন্ট, এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ের সমস্ত প্রোজ, পোয়েম এবং ড্রামা থেকে খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি যখন কোশ্চেনগুলো বলি তখন তার অর্থ বা পাশাপাশি ওই কোশ্চেনটা আবার ঘুরিয়ে কীভাবে দিতে পারে সেগুলো বলে থাকি। তাই যারা একটু দেখে স্ক্রিনশট করে রেখে দাও তাদের লাভের চেয়ে কিন্তু ক্ষতি হয়ে যায়। 10 মিনিটের ভিডিও, চেষ্টা করবে পুরোটা দেখার। তোমাদের আরও একটি কথা বলতে চাই, ইংলিশে এসএকিউ বা এমসিকিউ এর জন্য টেক্সট বুকটা কিন্তু ভালো করে পড়ে রাখা উচিত, তাহলে এক্সামে যেভাবেই কোশ্চেন করুক না কেন তার অ্যান্সার কিন্তু তোমরা করে আসতে পারবে। তো চলো আজকে দেখে নিই কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, তোমাদের যে প্রথম গল্পটা রয়েছে দ্য আইজ হ্যাবিট, সেখান থেকে আমি যে প্রথম প্রশ্নটা দিয়েছি, দ্য আইজ হ্যাবিট ইজ রিটেন বাই রাস্কিন বন্ড, অর্থাৎ আইজ হ্যাবিট গল্পটা লিখেছে রাস্কিন বন্ড। তোমরা প্রত্যেকটি পোয়েম, প্রোজ এবং যে ড্রামার যে লেখক রয়েছে সেটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা, অর্থাৎ রোহানা স্টেশন পর্যন্ত লেখক কিন্তু একাই ছিল ট্রেনের কামরায়। তৃতীয় প্রশ্ন দেখো, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লেখকের চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারে সাড়া দিত। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য ব্লাইন্ড গার্ল উড গেট অফ অ্যাট সাহারানপুর, মানে যে অন্ধ মহিলাটা ছিল সে কিন্তু সাহারানপুরে নেমে যাবে। এখানে যদি গেট অফের জায়গায় গেট ইন থাকতো তাহলে কিন্তু রোহানা স্টেশন হতো। গেট অফ মানে নেমে যাওয়া, গেট ইন মানে কিন্তু ট্রেনে ওঠা, এই দুটো মনে রাখবে, একটা হবে রোহানা, একটা হবে সাহারানপুর। 5 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার আর্নস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার্স, অর্থাৎ লেখকের মতে যারা আন্টি হয় বা কাকিমা হয় তারা কিন্তু সাংঘাতিক ধরনের প্রাণী হয় বা ভয়ঙ্কর প্রাণী হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য গার্ল সেড দ্যাট সি লাভ দ্য হিলস, মেয়েটি বলল যে সে হিল অর্থাৎ পাহাড়ি অঞ্চল পছন্দ করে। 7 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ অক্টোবর, তাহলে ন্যারেটরের মতে সবথেকে ভালো সময় হলো পাহাড় অঞ্চল ঘোরার, সেটা হচ্ছে অক্টোবর সময়টা, অক্টোবর মাসটা। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, ট্রেনের কামরায় যে মহিলাটি ছিল সে ভাবলো যে ন্যারেটর একজন সাহসী কিন্তু গম্ভীর। 9 নম্বর দেখো, দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ মেয়েটির যে গলার শব্দ ছিল সেটা ছিল পাহাড়ি নদীর মতো উজ্জ্বল। পাহাড়ি নদী যেমন একটা উজ্জ্বল ভাব রয়েছে সেরকম তার ভয়েসে কিন্তু একটা উজ্জ্বলতা রয়েছে। 10 নম্বর দেখো, হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, লেখকের মনে যে জিনিসটা বাসনা জাগাচ্ছিল সেটা ছিল পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, অর্থাৎ মহিলার চুলের সুবাস। 11 নম্বর দেখো, দেন আই মেড এ মিস্টেক, দ্য মিস্টেক ওয়াজ মেড বাই দ্য ন্যারেটর, তারপর আমি একটি ভুল করে বসলাম, এখানে মিস্টেক কে করেছিল বলেছে, দ্য ন্যারেটর করেছে। এরপর 12 নম্বর দেখো, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, ন্যারেটরের মতে বলতে চাইছে যে মানুষ যারা ভালো দৃষ্টিসম্পন্ন হয় তারা তাদের সামনে কি রয়েছে সেটা অনেক সময় দেখতে ভুলে যায় বা দেখতে ব্যর্থ হয়। 13 নম্বর, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু মুসোরি, লেখক কোথায় যাচ্ছিল, মুসোরি যাচ্ছিল। প্রথমে মনে রাখবে লেখক দেহরা থেকে কিন্তু মুসোরি যাচ্ছিল, তো ফাইনাল অ্যান্সার হবে কিন্তু মুসোরি। এরপরে দেখো, স্ট্রং রুটস থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন দেখো, স্ট্রং রুটস ইজ রিটেন বাই এপিজে আব্দুল কালাম, স্ট্রং রুটস লিখেছে কে, এপিজে আব্দুল কালাম। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, স্ট্রং রুটস ইজ এ বা অ্যান অটোবায়োগ্রাফি, তাহলে হবে অ্যান্সার অ্যান অটোবায়োগ্রাফি। মনে রাখবে যে এটা আব্দুল কালাম নিজেই লিখেছে নিজের জীবনী, তার জন্য এটা অটোবায়োগ্রাফি। যদি আমরা কারোর জীবনী লিখি নিজে থেকে তাহলে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। 3 নম্বর দেখো, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে স্ট্রং রুটস যে তোমাদের অংশটা রয়েছে সেটা কিন্তু উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর দেখো, আব্দুল কালামস ফাদার মাদার ওয়াজ, আর আব্দুল কালামের বাবা মা কে ছিল, যে দুটো প্রশ্ন এখানে একসাথে করে দিয়েছি আমি, জৈনুল আবদিন ছিল তার বাবা এবং আসিয়াম্মা ছিল তার মা, এটা মনে রাখবে। 5 নম্বর দেখো, আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন বা ইনটু, যদি বর্ন ইন থাকে তাহলে অ্যান্সার হবে মাদ্রাজ, অর্থাৎ মাদ্রাজে জন্মগ্রহণ করেছিল তৎকালীন, এবং যদি ইনটু থাকে তাহলে ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একজন মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল আব্দুল কালাম। 6 নম্বর দেখো, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন মিড 19th সেঞ্চুরি, আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি ছিল সেটা কিন্তু তৈরি হয়েছিল 19 মাঝামাঝি সময়ে, 19 দশকের মাঝামাঝি সময়ে, এটা মনে রাখবে। এরপর 7 নম্বর দেখো, ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর, অর্থাৎ কালামের যে মা ছিল তাদের বংশের কে একজন ইংরেজদের দ্বারা বাহাদুর উপাধিটা পেয়েছিল। 8 নম্বর দেখো, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কিউ ফর ইভিনিং প্রেয়ার্স, অর্থাৎ কালামের বাবা কালামকে নিয়ে যেত মসজিদে সন্ধ্যার প্রার্থনার জন্য, সন্ধ্যাবেলাকার প্রার্থনার জন্য।
9 নম্বর দেখো, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। অর্থাৎ আব্দুল কালামের যে বাবা ছিল, সে যে আধ্যাত্মিক বিষয়গুলো রয়েছিল, কঠিন আধ্যাত্মিক বিষয় বা জটিল আধ্যাত্মিক বিষয় যেগুলো, সেগুলো মানুষের সামনে তুলে ধরতো সহজ সরল তামিল ভাষাতে। 10 নম্বর, দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট 4 মাইলস। অর্থাৎ যে নারকেলের বাগানটা ছিল, যেখানে আব্দুল কালামের বাবা প্রত্যেকদিন যেত মর্নিং ওয়াকের জন্য, সেটা ছিল 4 মাইল দূরে। 11 নম্বর দেখো, কালামস নর্মালি এট উইথ হিজ মাদার। কালাম তার মায়ের সঙ্গে খেত। 12 নম্বর দেখো, দ্য ওয়াটার স্যান্টিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। অর্থাৎ যে জলটাকে পবিত্র করা হতো প্রার্থনার দ্বারা, কালামের বাবা প্রার্থনা করে জলটা পবিত্র করে দিত, সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো কাদের জন্য? ইনভ্যালিডসদের জন্য, অর্থাৎ যারা অসুস্থ মানুষ বা পঙ্গু মানুষ রয়েছে তাদের জন্য। 13 নম্বর দেখো, আব্দুল কালাম লিভড অন দ্য মস্কুই স্ট্রিট। অর্থাৎ আব্দুল কালাম মস্কুই স্ট্রিট বলে যে জায়গাটা ছিল, সেই রাস্তার ধারে কিন্তু বাস করতো। 14 নম্বর, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। অর্থাৎ কালামের বাবা ভোর 4টের সময় তার দিনের শুরু করতেন। তোমরা জানো, গল্পতে পড়েছো যে ভোর 4টের সময় উঠে নামাজ পড়ে কিন্তু কালামের বাবা দিনের শুরু করত। এরপর 3 কোয়েশ্চেন থেকে যে সমস্ত এমসিকিউগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন দেখো, 3 কোয়েশ্চেন্স ইজ রিটেন বাই লিও টলস্টয়। অর্থাৎ 3 কোয়েশ্চেন গল্পটা লিখেছে কে? লিও টলস্টয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক। হারমিট কাদের সঙ্গে দেখা করতো? সাধারণ মানুষের সঙ্গে। 3 নম্বর দেখো, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। হারমিট কেমন ছিল? হারমিট ছিল খুবই দুর্বল। 4 নম্বর দেখো, দ্য জার আস্কড 3 কোয়েশ্চেন্স। জার হারমিটকে 3টি প্রশ্ন করেছিল। 5 নম্বর, দ্য বার্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য জার। ওই যে দাড়িওয়ালা মানুষটি ছিল, সে ছিল জারের শত্রু। 6 নম্বর দেখো, দ্য বার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই। ওই যে দাড়িওয়ালা মানুষটিকে ক্ষত করা হয়েছিল বা আহত করা হয়েছিল কার দ্বারা? দ্য জার্স বডিগার্ড। জারের যে বডিগার্ড ছিল সে তাকে আহত করেছিল। এরপরে 7 নম্বর দেখো, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হোম ইউ আর। সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানুষ কারা? যার সঙ্গে তুমি রয়েছো। 8 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ প্রেজেন্ট। হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? প্রেজেন্ট বা বর্তমান। 9 নম্বর হচ্ছে, দ্য টাইটেল জার বিলং টু। যার যে টাইটেলটা রয়েছে সেটা কোথাকার? বোঝে কিং অফ রাশিয়া। অর্থাৎ রাশিয়ার যারা কিং বা রাজা হয় তাদের হচ্ছে টাইটেল হচ্ছে জার। 10 নম্বর, টু অ্যান্সার হিজ 3 কোয়েশ্চেন্স দ্য জার হ্যাড ইনভাইটেড স্কলার্স অ্যান্ড লার্নম্যান। যার তার যে 3টি প্রশ্ন ছিল সেগুলোর উত্তর পাওয়ার জন্য কাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল? বিভিন্ন ধরনের জ্ঞানীগুণী মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। 11 নম্বর দেখো, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। হারমিট গোটা বিশ্বব্যাপী কিসের জন্য পরিচিত ছিল? তার জ্ঞানের জন্য। 12 নম্বর, দ্য হারমিট লিভড ইন এ উড। হারমিট কোথায় বাস করতো? একটা জঙ্গলে বাস করতো। 13 নম্বর দেখো, হোয়েন দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিডস। যখন জার উঠানে গিয়ে চারিদিকে তাকালো এবং হারমিটের খোঁজ করছিল, তখন দেখলো যে হারমিট কী করছিল? সোয়িং সিডস, অর্থাৎ বীজ বপন করছিল। এরপর তোমাদের যে কবিতা রয়েছে দেখো, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই আর্তুর রিম্ব। অর্থাৎ অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতাটি লিখেছে কে? আর্তুর রিম্ব। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন। সোলজারের যে বালিশটি সেটা কী দিয়ে তৈরি? ফার্ন গাছ দিয়ে তৈরি। 3 নম্বর দেখো, নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার্স ওয়ার্ম। নেচার কী করছে? সৈনিককে উষ্ণ রাখার চেষ্টা করছে। 4 নম্বর, দ্য স্মাইল অফ দ্য সোলজার্স ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ লাইক অ্যান ইনফ্যান্টস হতে পারে অথবা জেন্টাল হতে পারে। যে অপশানটা থাকবে সেটাই করবে। অর্থাৎ আমরা যে গল্পের মধ্যে যে সোলজারটিকে আমরা খুঁজে পাই, তার হাসিটা ছিল একজন নিষ্পাপ শিশুর মতো এবং মৃদু। 5 নম্বর দেখো, দ্য ওয়ার্ডস রেড হোল মিনস। যে রেড হোল শব্দটা ব্যবহার করা হয়েছে কবিতায়, সেটার অ্যাকচুয়ালি মানে কি? বুলেট উন্ড, অর্থাৎ গুলি লাগার ফলে ক্ষত। 6 নম্বর দেখো, দ্য মার্কস অফ দ্য উন্ড অফ দ্য সোলজার্স আর ইন হিজ সাইড। যে ক্ষত স্থানটা রয়েছে সেটা সোলজার কোথায় রয়েছে? তার বডির বা শরীরের এক সাইডে রয়েছে। 7 নম্বর দেখো, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ ওয়ান হিজ ব্রেস্ট। যে সৈনিকটি রয়েছে তার এক হাত কোথায় রয়েছে? তার বুকের উপরে রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য ডেড সোলজার ওয়াজ ভেরি ইয়ং। যে মৃত সৈনিকটি ছিল সে ছিল খুবই তরুণ। 9 নম্বর, দ্য ভ্যালি ইজ ফিল্ড উইথ সানলাইট। পুরো উপত্যকাটা ছিল সূর্যের আলোতে ভরা। 10 নম্বর, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম। পাহাড়ের চূড়া থেকে কী বেরিয়ে আসছিল? সানস রেজ, সূর্যের রশ্মি। 11 নম্বর দেখো, দ্য সোলজার লাইজ বিকজ ক্যাজুয়ালিটিস অফ ওয়ার। সৈনিকটি ঘুমিয়েছিল বা শুয়েছিল কেন? সে যুদ্ধে মারা গিয়েছে তার জন্য। 12 নম্বর প্রশ্নটা 8 নম্বর প্রশ্নেরই রিপিটেশন হয়ে গেছে। 13 নম্বর দেখো, দ্য সোলজার ওয়াজ লাইং ওপেন মাউথেড। যে সোলজার বা সৈনিকটি ছিল সে মুখ খোলা অবস্থায় শুয়েছিল।
এরপর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ এই কবিতাটি কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে 2 নম্বর দেখো, দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন মে, অর্থাৎ যে প্রিয় মুকুল বা কুড়িগুলো হয় সেগুলো কোন মাসের বাতাস নাড়িয়ে দেয়? মে মাসের বাতাস। 3 নম্বর দেখো, দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার্স সনেট আর রাফ, অর্থাৎ শেক্সপিয়ারের সনেটে গ্রীষ্মকালে যে বাতাসটা বয় সেটা কীরকম? রাফ বা এলোমেলো। 4 নম্বর দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স ইজ বিলাভ টু এ সামার্স ডে, যে কবি সে তার বন্ধুকে কিসের সঙ্গে তুলনা করেছে? গ্রীষ্মকালের দিনের সঙ্গে। 5 নম্বর দেখো, হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, হিয়ার হিজ রিফার্স টু দ্য সান, বলছে যে তার যে সোনালি কালারের আভা সেটা ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যায় বা ক্ষীণ হয়ে যায়। এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য সানকে, অর্থাৎ সূর্যের আলোর কথা এখানে বলা হয়েছে। এরপর 6 নম্বর দেখো, দ্য আই অফ হ্যাভেন রিফার্স টু, এখানে স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য সানকে, অর্থাৎ সূর্যকে। 7 নম্বর দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার মধ্যেকার যে গ্রীষ্মকাল রয়েছে সেটা কখনোই ফ্যাকাসে হবে না বা নষ্ট হবে না। হিয়ার দ্য রিফার্স টু, এখানে দায় কথার অর্থ কী বোঝানো হয়েছে? শেক্সপিয়ার্স ফ্রেন্ড, অর্থাৎ শেক্সপিয়ারের যে বন্ধু তাকে বোঝানো হয়েছে। 8 নম্বর দেখো, সো লং লিভ দিস, এটা ততদিন বেঁচে থাকবে। দিস রিফার্স টু, এখানে দিস বলতে কী বোঝানো হয়েছে? দ্য পোয়েট ভার্ডস, অর্থাৎ কবিতার যে লাইনগুলো রয়েছে বা কবির যে কথাগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে। 9 নম্বর দেখো, নেচার্স চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, অর্থাৎ প্রকৃতির যে পরিবর্তনের ধারা সেটা কেমন? আনট্রিমড, অর্থাৎ নিরবিচ্ছিন্ন। 10 নম্বর দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, অর্থাৎ এই কবিতাটা কী ধরনের কবিতা? সনেট জাতীয় কবিতা। এরপর দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে সমস্ত এমসিকিউগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ রিটেন বাই জন কিটস, অর্থাৎ পোয়েট্রি অফ আর্ট কবিতাটি কে লিখেছে? জন কিটস। 2 নম্বর দেখো, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনেথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ গ্রাসহপার যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে কোথায় বিশ্রাম নেয়? সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ কিছু মনোরম আগাছার নিচে। 3 নম্বর দেখো, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্ট হ্যাজ বিন রট বাই ফ্রস্ট, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্টে নিস্তব্ধতাটা কে ছড়ায়? ফ্রস্ট বা তুষারপাত। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য বার্ডস আর ফেইন্ট বিকজ অফ হট সান, অর্থাৎ পাখিগুলো দুর্বল হয়ে পড়ে কিসের জন্য? সূর্যের তাপের জন্য। 5 নম্বর দেখো, হোয়াট ডাজ কিড সেলিব্রেট ইন দিস পোয়েম, কবি এই কবিতায় কি উদযাপন করেছেন? দ্য মিউজিক অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর কবিতা বা পৃথিবীর গানকে উদযাপন করেছেন। 6 নম্বর দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, এটা একটা কবিতা লাইন শূন্যস্থান হিসেবে দিতে পারে যে পৃথিবীর কবিতা কখনোই শেষ হবে না। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ সনেট, পোয়েট্রি অফ আর্ট হচ্ছে এক ধরনের সনেট জাতীয় কবিতা। 8 নম্বর দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড বিকজ, পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না কেন? নেচার্স মিউজিক ক্যান বি হেয়ার্ড থ্রু অল সিজন, কারণ প্রত্যেকটা ঋতুতেই পৃথিবীর গান শোনা যাবে। 9 নম্বর দেখো, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারিজ, অর্থাৎ যে গ্রাসহপার রয়েছে সে কোন দায়িত্বটা তুলে নেয়? সে গ্রীষ্মকালে যে সৌন্দর্য অর্থাৎ সামার লাক্সারি সেটাকে তুলে ধরার যে দায়িত্ব তার কাঁধে তুলে নেয়। 10 নম্বর দেখো, দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন সামার, অর্থাৎ গ্রীষ্মকালের সঙ্গে কিন্তু গ্রাসহপার বা ঘাসফড়িংয়ের সম্পর্ক রয়েছে। এরপর 11 নম্বর দেখো, দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, যে পাখিরা তারা কোথায় আশ্রয় নেয়? শীতল গাছের ছায়ায়। 12 নম্বর দেখো, দ্য গ্রাসহপার সিংস ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ যে ঘাসফড়িং রয়েছে সে গান করে কোথায়? এক ঝোপ থেকে আর এক ঝোপের মধ্যে। 13 নম্বর দেখো, এ ভয়েস উইল রান, একটি আওয়াজ ভেসে বেড়াবে। হুজ ভয়েস রিফার্স হিয়ার, কার ভয়েসের কথা এখানে বলা হয়েছে? দ্য গ্রাসহপার বা ঘাসফড়িংয়ের কথা। তো প্রোজ এবং পোয়েম থেকে এই সমস্ত এমসিকিউগুলো তোমরা ভালোভাবে পড়ে নিও। পাশাপাশি আমি আবারও বলছি টেক্সট বুকটা একটু ভালোভাবে পড়ে রাখবে যাতে প্রশ্ন ঘুরিয়ে আসলে যেন করতে পারো। তোমাদের যে একটি ড্রামা রয়েছে দ্য প্রপোজাল, সেখান থেকে এমসিকিউ রয়েছে, বাট ভিডিওটি ডিউরেশন অনেক বেশি হওয়ায় আমি প্রপোজালের কোশ্চেন এখানে অ্যাড করলাম না। তবে নিচে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, আমি সেখানে গ্রুপে তোমাদেরকে এই এমসিকিউগুলো দিয়ে দেবো। আশা করি এই সমস্ত এমসিগুলো তোমাদের অনেক কাজে আসবে। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের এইচএস পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট।